এই গভীর আলোচনায় স্বাগত। আজকের বিষয় রাজ্যের রাজনীতি, বিশেষ করে নির্বাচন পরবর্তী রাজনীতি আর ঘর ছাড়া রাজনৈতিক কর্মীদের ঘরে ফেরানোর সেই বিতর্কিত শর্ত। হ্যাঁ, মানে এই বিষয়টা এখন রাজ্য রাজনীতিতে বেশ চর্চায় আছে। একদমই। তো আজকের এর আলোচনায় আমাদের মিশন হলো সংবাদ মাধ্যমের বিভিন্ন রিপোর্ট আর বিধানসভার সাম্প্রতিক তথ্যগুলো ঘেঁটে এই পুরো সমীকরণটা বোঝা। মানে শাসক আর বিরোধী দলের মধ্যে ঠিক কী চলছে সেটা নির্মোহভাবে বিশ্লেষণ করা। ঠিক, এখানে আমরা কোনো পক্ষ নিচ্ছি না, শুধু দেখব এই যে মুখ্যমন্ত্রী একটা বড় শর্ত চাপিয়ে দিলেন, তার পেছনের আসল অঙ্কটা কি। তো ব্যাপারটা শুরু করার আগে আমাদের একটু প্রেক্ষাপটটা বুঝতে হবে। মানে বিধানসভায় তো স্পিকার নির্বাচন হচ্ছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায়, পরিবেশটা তো বেশ শান্তই ছিল। হ্যাঁ, শুক্রবারের ঘটনা। অষ্টাদশ বিধানসভায় রতীন্দ্রনাথ বোস যখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হলেন, তখন মনে হচ্ছিল যেন একটা সাময়িক যুদ্ধবিরতি চলছে রাজনীতিতে। কিন্তু সেই শান্ত পুকুরে হঠাৎ করেই যেন একটা বড় পাথর পড়ল। একদম ঠিক বলেছেন। বিরোধী দল নেতা শুভনদেব চট্টোপাধ্যায় হঠাৎ অভিযোগ করে বসলেন যে বিজেপির অত্যাচারে বহু তৃণমূল নেতাকর্মী এখনো ঘর ছাড়া। মানে 2026-এর নতুন সরকার আর নতুন বিরোধী দল, কিন্তু অভিযোগ সেই পুরনো ভোট পরবর্তী হিংসার। আর ঠিক এখানেই গল্পের সবচেয়ে বড় মোড়টা আসে। হ্যাঁ, কারণ খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তখন সরাসরি এই বিতর্কে হস্তক্ষেপ করেন। তিনি তো বেশ কড়াভাবেই জানালেন যে প্রশাসন নির্দোষ ঘর ছাড়াদের সসম্মানে ফেরানোর দায়িত্ব নেবে। মানে একটা নির্দিষ্ট ব্লুপ্রিন্টও দিয়ে দিলেন তিনি। ঠিক, তিনি বললেন যে সরাসরি রাজ্যের পুলিশ প্রধান মানে ডিজিপির কাছে ওই নামে তালিকা জমা দিতে হবে। তারপর স্থানীয় বিধায়ক আর পুলিশ সুপার নিজে গিয়ে সেই কর্মীদের ঘরে ফিরিয়ে দিয়ে আসবেন। শুনে তো বেশ ভরসা জাগানো একটা পদক্ষেপ মনে হচ্ছে, তাই না? ওপর থেকে দেখলে অবশ্যই এটা একটা খুব ইতিবাচক পদক্ষেপ, কারণ শীর্ষস্তর থেকে সরাসরি নজরদারি হচ্ছে। কিন্তু সমস্যাটা তো এই প্রশাসনিক প্রক্রিয়ায় নয়। হ্যাঁ, সমস্যাটা হলো ওই জুড়ে দেওয়ার শর্তে। সরকার পরিষ্কার জানিয়েছে নির্দোষদের ফেরানো হবে, কিন্তু 2021-এর ভোট পরবর্তী হিংসায় যাদের বিরুদ্ধে এফআইআর আছে তারা কিন্তু এই সুবিধা পাবে না। শুধু সুবিধা পাবে না তা নয়, উল্টে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে। আর এই জায়গাটাতেই বিরোধীদের সবচেয়ে বড় আপত্তি। একটু থামুন, এই মেকানিজমটা নিয়ে একটু ভাবা দরকার আর কি। প্রথমত স্থানীয় বিধায়ক আর পুলিশ সুপার মিলে ফেরাবেন, এই বিষয়টা তো গোড়াতেই পুরো প্রক্রিয়াটাকে একটা রাজনৈতিক কাঠামোর মধ্যে ফেলে দিচ্ছে। হ্যাঁ, আর দ্বিতীয়ত ওই 5 বছর আগের একটা এফআইআরকে মাপকাঠি হিসাবে ধরা হচ্ছে। এটা তো অনেকটা ওই মেট্রো স্টেশনের স্বয়ংক্রিয় গেটের মতো ব্যাপার হয়ে গেল। মেট্রো স্টেশনের গেট মানে ঠিক কি বোঝাতে চাইছেন? মানে ধরুন প্রশাসন হয়তো ঘরে ফেরার টিকিট দিচ্ছে, কিন্তু গেটের স্ক্যানারটাকে এমনভাবে প্রোগ্রাম করা আছে যে 2021-এর রেকর্ডে কোনো লাল দাগ বা অভিযোগ থাকলেই স্ক্যানার আর কাউকে ভেতরে ঢুকতেই দেবে না। বাহ, এই উপমাটা বর্তমান পরিস্থিতির সাথে খুব প্রাসঙ্গিক। বিরোধী শিবিরের আপত্তির মূল জায়গাও এটাই। তাদের চোখে এটি হলো নির্বাচন পরবর্তী এক ধরনের প্রচ্ছন্ন সন্ত্রাস। কারণ রাজনৈতিক সংঘর্ষের ক্ষেত্রে তো অনেক সময় দেখা যায় বিরোধী দলের কর্মীদের বিরুদ্ধে ভুরি ভুরি এফআইআর দায়ের করা হয়। একদমই তাই। ফলে পুরনো সেই তালিকা ধরে যদি ঘরে ফেরার অধিকার নিয়ন্ত্রণ করা হয়, তবে বহু সক্রিয় কর্মীকে আইনি জটিলতায় ফেলে নিজেদের এলাকার বাইরেই রেখে দেওয়া সম্ভব। মানে বিরোধীরা মনে করছে এটা আসলে একটা সুপরিকল্পিত পলিটিক্যাল ফিল্টার। হ্যাঁ, ঠিক এই শব্দটাই ব্যবহার করা যায়, পলিটিক্যাল ফিল্টার। কিন্তু সরকার পক্ষের যুক্তিটাও তো একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। তাদের দাবি এটি সম্পূর্ণ আইন মেনে নেওয়া একটি পদক্ষেপ। তা তো বটেই, যার বিরুদ্ধে ক্রিমিনাল রেকর্ড আছে পুলিশ তো তাকে এসকর্ট করে বাড়ি পৌঁছে দিয়ে আসতে পারে না। সরকারের চোখে যারা অপরাধে যুক্ত নয়, শুধু তাদেরই নিরাপত্তা দেয়া প্রশাসনের কাজ। দেখুন, আইনি দৃষ্টিকোণ থেকে সরকারের এই যুক্তি 100% বৈধ। একজন অভিযুক্তকে পুলিশ সুরক্ষা দিতে পারে না। কিন্তু রাজনীতির ময়দানে আইনের এই প্রয়োগটাই তো একটা বড় হাতিয়ার হয়ে ওঠে, তাই না? ঠিক বলেছেন, একটি এফআইআর মানেই তো আর কেউ দোষী সাব্যস্ত নয়। কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে কাউকে ঘরছাড়া করে রাখাটা রাজনৈতিকভাবে একটা বড় ফায়দা এনে দিতে পারে। আর ঠিক এই কারণেই 2026 সালের নির্বাচনের পর বাংলার রাজনীতিতে এই ইস্যুটি একটা অনেক বড় বিতর্কের বীজ বপন করছে। হ্যাঁ, প্রশাসনিক সিদ্ধান্তগুলো কিভাবে অতীতের রাজনৈতিক ঘটনা দ্বারা প্রভাবিত হচ্ছে সেটা গভীরভাবে পর্যবেক্ষণ করার মতো একটা বিষয়। মানে একদিকে বিরোধীদের সন্ত্রাসের অভিযোগ আর অন্যদিকে সরকারের আইনানুগ ব্যবস্থার কড়া বার্তা, এই দুয়ের ঠিক মাঝখানেই দাঁড়িয়ে রয়েছে আগামী দিনের রাজনীতি। এবং এই টানাপোড়েনের প্রভাব কিন্তু তৃণমূল স্তরের ক্ষমতার সমীকরণে মারাত্মকভাবে পড়বে বলে আমার মনে হয়। একদমই।
তো আলোচনা শেষ করার আগে একটা বিষয় সত্যিই ভেবে দেখার মতো। হ্যাঁ, বলুন। যখন কোনো আইনি বা প্রশাসনিক সিদ্ধান্ত 5 বছর আগের কোনো রাজনৈতিক সংঘাতের উপর ভিত্তি করে নেওয়া হয়, তখন কি তার সমাজে প্রকৃত শান্তি ফেরায়? এটা একটা খুব জরুরি প্রশ্ন। নাকি আইনি শর্তের মোড়কে তৈরি করা এই ধরনের নীতি দীর্ঘস্থায়ী রাজনৈতিক বিভাজনকেই সমাজের গভীরে আরও চিরতরে প্রথিত করে রাখে? এই প্রশ্নের উত্তর হয়তো আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি আমাদের দেবে।